অন্ধকারের ভাড়া বাড়ি, একটি বাস্তব ঘটনার মতো শোনানো ভৌতিক উপন্যাস। অধ্যায় ১। বাড়িটা আমি চাইনি। ২০২১ সালের শেষের দিকে আমি ঢাকায় চাকরি নিয়ে আসি। অফিস ছিল মতিঝিলে, আর বেতন মোটামুটি হলেও বাসা ভাড়া দেওয়ার মতো যথেষ্ট ছিল না। তাই খুঁজতে খুঁজতে আমি একটা পুরনো বাড়ি পাই মিরপুরের ভেতরের এক গলিতে। বাড়িটা প্রথম দেখেই ভালো লাগেনি। ৩ তলা, রং উঠে গেছে, দেয়ালে শ্যাওলা। গেটের লোহার গ্রিলটা ঠেলে খুলতে গিয়ে একটা কড়মড় শব্দ হলো, যেন অনেক দিন কেউ ঢোকেনি। দালাল বলল, ভাই, ভাড়া কম বলেই সন্দেহ করছেন, কিন্তু মালিক দেশের বাইরে থাকে, তাই কম দামে ছেড়ে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, আগে কে থাকতো? দালাল চোখ নামিয়ে বলল, একটা পরিবার ছিল, পরে চলে গেছে। কেন গেছে সেটা আর বলল না। আমি জানি না কেন, কিন্তু বাড়িটার ভেতরে ঢুকেই মনে হলো কেউ যেন তাকিয়ে আছে। ড্রয়িং রুমের কোণে একটা ফাটা আলমারি, ছাদে সিলিং ফ্যানটা ধীরে ঘুরছিল, অথচ বিদ্যুৎ সংযোগ তখনও চালু করা হয়নি। আমি ভাবলাম, হয়তো বাতাস, হয়তো। অধ্যায় ২। প্রথম রাত। প্রথম রাতেই বুঝলাম কিছু একটা ঠিক নেই। রাত ২:৩০টার দিকে ঘুম ভাঙল, কারণ কারো হাঁটার শব্দ। টাপ টাপ টাপ, আমার ঘরের বাইরে করিডোরে। আমি ভাবলাম হয়তো পাশের ফ্ল্যাটের শব্দ, কিন্তু মনে পড়ল এই তলায় আর কেউ থাকে না। হৃৎপিণ্ডের শব্দ নিজের কানে শুনতে পাচ্ছিলাম। মোবাইলের আলো জ্বালিয়ে দরজা খুললাম। করিডোর ফাঁকা, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ, ছোট ছোট, যেন বাচ্চা মেয়ের পা। আর সেই পায়ের ছাপগুলো সোজা গেছে রান্নাঘরের দিকে। আমি রান্নাঘরে ঢুকে লাইট জ্বালালাম। সিঙ্কের কল থেকে টপটপ করে পানি পড়ছে। আমি শপথ করে বলতে পারি, আমি ঘুমানোর আগে কল শক্ত করে বন্ধ করেছিলাম। হঠাৎ পেছন থেকে ফিসফিস আওয়াজ, তুমি এ ঘরে কেন? আমি ঘুরে দাঁড়ালাম। কেউ নেই, কিন্তু ফ্রিজের দরজায় কুয়াশার মতো জমে উঠল ৩টা আঙুলের দাগ। ধীরে ধীরে আমার সামনে। অধ্যায় ৩। প্রতিবেশীর সতর্কবার্তা। পরদিন সকালে নিচতলার এক চাচার সাথে দেখা। নাম হাশেম সাহেব। তিনি বললেন, নতুন উঠেছেন? আমি বললাম, জি। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, রাত কেমন কেটেছে? আমি মিথ্যা বললাম, ভালো। তিনি তাকিয়ে রইলেন অনেকক্ষণ। তারপর খুব নিচু গলায় বললেন, আগের ভাড়াটিয়ার মেয়ে ছিল, ৮ বছরের, নাম মিষ্টি, হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। আমার বুকের ভেতরটা ধপ করে উঠল। কোথায়? ওই ফ্ল্যাটেই। তিনি আর কিছু বললেন না। সেদিন অফিসে বসেও মন বসছিল না। ফাইলের ওপর চোখ, কিন্তু মাথায় ঘুরছে ভেজা পায়ের ছাপ। অধ্যায় ৪। আয়নার ভেতরের মুখ। তৃতীয় রাত। আমি সিদ্ধান্ত নিলাম সবকিছু রেকর্ড করব। মোবাইল ক্যামেরা অন রেখে ঘুমালাম। রাত ৩টা, আবার শব্দ। এবার দরজা খুলতেই দেখলাম করিডোরের শেষে একটা ছায়া দাঁড়িয়ে, ছোট, চুল কাঁধ ছোঁয়া। সে নড়ছে না। আমি সাহস করে বললাম, কে? ধীরে ধীরে সে মাথা কাত করল, আর মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। আমি দৌড়ে বাথরুমে ঢুকে মুখে পানি দিলাম। তারপর আয়নায় তাকালাম। আমার পেছনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। চোখ দুটো কালো, পুরোপুরি কালো, ঠোঁট নড়ছে। আমাকে কেন ফেলে গেলে? আমি পেছনে ঘুরলাম, কেউ নেই। আবার আয়নায় তাকালাম, এবার শুধু আমি, কিন্তু আয়নার ভেতরের আমার হাসিটা আমি হাসিনি। অধ্যায় ৫। ভিডিও ফুটেজ। সকালে ভিডিওটা চালালাম। প্রথম ২ ঘন্টা কিছু নেই। তারপর রাত ৩:12। আমি ঘুমিয়ে, ক্যামেরার সামনে দিয়ে একটা ছায়া হেঁটে গেল, স্পষ্ট। আর রাত ৩:15তে আমি উঠে বসেছি, কিন্তু ভিডিওতে আমি যে মুখে তাকিয়ে আছি সেটা আমার নয়। চোখ দুটো কালো, আর ঠোঁট নড়ছে। ওকে বের করে দাও। আমি তো তখন ঘুমিয়েছিলাম। হঠাৎ ভিডিওর শেষ অংশে একটা শব্দ, বাবা, আমি অবিবাহিত, আমার কোনো সন্তান নেই। অধ্যায় ৬। সত্যটা। আমি হাশেম সাহেবের কাছে আবার গেলাম। তিনি এবার সব বললেন। মেয়েটা নাকি অসুস্থ হয়ে মারা যায়নি, গুজব ছিল। তার বাবা তাকে ঘরে তালাবন্দি করে রেখে বাইরে চলে যেত। এক রাতে আগুন লাগে রান্নাঘরে, মেয়েটা বের হতে পারেনি। বাবা নাকি বাঁচাতে যায়নি। তারপর পরিবারটা হঠাৎ চলে যায়, আর কেউ ওই ফ্ল্যাটে বেশি দিন থাকতে পারেনি। আমি জিজ্ঞেস করলাম, আগুন লেগেছিল রান্নাঘরে? তিনি মাথা নাড়লেন। আমার হাত ঠান্ডা হয়ে গেল, কারণ আমি যেদিন প্রথম রাত ভেজা পায়ের ছাপ দেখেছিলাম, সেগুলো রান্নাঘরেই শেষ হয়েছিল। অধ্যায় ৭। শেষ রাত। আমি সিদ্ধান্ত নিলাম আজই বাড়ি ছাড়ব, কিন্তু রাত নামার আগেই ঘটনা শুরু হলো। রান্নাঘর থেকে পোড়া গন্ধ। আমি দৌড়ে গেলাম।
চুলা নিজে নিজে জ্বলছে। আগুনের ভেতরে দাঁড়িয়ে আছে একটা ছোট ছায়া। সে বলল, তুমি তো আমাকে বের করনি। আমি চিৎকার করে বললাম, আমি তোমার বাবা নই। সে ধীরে ধীরে এগিয়ে এল। সবাই একই। হঠাৎ ঘর ভরে গেল ধোঁয়ায়। আমি দম বন্ধ হয়ে পড়ে গেলাম। শেষবার যা দেখেছিলাম, দরজার কাছে দাঁড়িয়ে একটা মেয়ে। তার চোখে আর রাগ নেই, শুধু দুঃখ। অধ্যায় ৮। এরপর আমি হাসপাতালে জ্ঞান ফিরলাম। লোকজন বলল, গ্যাস লিক করে অজ্ঞান হয়ে পড়েছিলাম। কোনো আগুন লাগেনি, কোনো ধোঁয়া ছিল না, কিন্তু আমার হাতের তালুতে পোড়ার দাগ ছিল। ডাক্তার বললেন, সম্ভবত পড়ে গিয়ে লেগেছে। আমি আর তর্ক করিনি। সেদিনই বাড়ি ছেড়ে দিই। কিন্তু গল্প এখানেই শেষ না। নতুন বাসায় ওঠার ১ সপ্তাহ পর রাত ৩টায় আমার ফোনে একটা ভিডিও নিজে নিজে চালু হলো। স্ক্রিনে অন্ধকার। তারপর ধীরে ধীরে একটা মুখ ভেসে উঠল, কালো চোখ, আর একটা কণ্ঠ, বাবা। গল্পটি বেশ রোমাঞ্চকর ছিল। আপনি কি এই গল্পের কোনো বিশেষ অংশ নিয়ে